সাবেক ফ্যাসিবাদী সরকারের দোসররা এখনও হায়েনার মতো অপেক্ষায় আছে, তারা যে কোনো সময় হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের জন্য স্মরণ সভা করে বিএনপি। সেখানে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন শহীদ পরিবার ও নির্যাতিত পরিবার সদস্যরা। বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। নিহত ও নির্যাতিত পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এ সময় গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার নিন্দা জানান মির্জা ফখরুল। বলেন, স্বৈরাচারের দোসররা নতুন চক্রান্ত করছে, যে কোনো সময় হামলার ষড়যন্ত্রে তারা। এই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছেন শ্বাস, সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি, তা হচ্ছে আমাদেরকে ইস্পাত ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন হওয়া উচিত বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার রাজধানীতে নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে সেমিনারে কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশন নিয়োগ আইনটি ত্রুটিপূর্ণ উল্লেখ করে বিধানটি বাতিলের পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত 3টি সংসদ নির্বাচনে ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক পট পরিবর্তনে এরই মধ্যে পদত্যাগ করেছে আউয়াল কমিশন। এখন দাবি উঠেছে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের। এ লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও গঠন হয়েছে। কিভাবে গঠন হতে পারে ইসি, তা নিয়ে সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে অংশ নেন নির্বাচন বিশেষজ্ঞ, রাজনীতিবিদ ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। কথা উঠেছে আমাদের পতিত স্বৈরশাসক। সেমিনারে কমিশন নিয়োগের আইনটি বাতিলের দাবি জানান রাজনীতিবিদরা। যে 2022 সালে যে বিতর্কিত আইন হয়েছে, সেই আইনটা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এটা আমরাও মনে করি এখানে অনেক বিতর্কিত আইন। প্রাথমিকভাবে সবার কাছে নাম চাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে, তার যোগ্যতাটা কি, সেটা মাস্ট বি তারা লিখবে। নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মত দেন নির্বাচন বিশেষজ্ঞরা। ইলেকশনের জন্য দেয়ার হ্যাজ টু বি এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট। সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। পলিটিক্যাল কনসেন্সাসে আসা, জাতীয় পার্টি বা গণ অধিকার পরিষদ বা এবি পার্টি অথবা অন্য যারা আছেন, তারা আইডিওলজিক্যালি ডিফারেন্স থাকতে পারে, বাট আমরা ইলেকশন কমিশন নিয়োগের ক্ষেত্রে একটা জায়গায় ঐক্যমত আসতে হবে, আইনের মধ্যে এটাকে নিয়ে আসতে হবে সামহাও। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মন্তব্য করেন, সদ্য পদত্যাগ করা কমিশনাররা পক্ষপাত দুষ্ট ছিলেন। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে কমিশন গঠনের ওপর গুরুত্ব দেন তিনি। আমি মনে করি এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত, এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। ভবিষ্যতে সরকার অনুগতদের দিয়ে যাতে কমিশন গঠন না হয় সে ব্যবস্থা করার সুপারিশ করেন বিশেষজ্ঞরা। এখানে ইন্ডেক্স করা যায় কাদের ইলেকশন সবচেয়ে ভালো। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের 1 মাসের কর্মযোগ্য তেমন আশানুরূপ নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির নেতারা। এ সময় তারা নতুন করে সংবিধান লেখার দাবি জানান। বলেন, 72-এর সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গঠনের 1 সপ্তাহের মাথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন। এতে সমসাময়িক নানা বিষয়ে উঠে আসে। সংগঠনটির নেতারা জানান, সরকারের কর্মযজ্ঞে আশানুরূপ কিছু দেখা যাচ্ছে না। তবে সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত সরকারকে কোনো সময় বেঁধে দিতে চায় না সংগঠনটি। আমরা বলছি যে সেই পর্যালোচনাটা আমরা জারি রাখবো এবং ওনারা যখন কাজ শুরু করবে সেখানে গিয়ে আমরা তাদের কাজের পর্যালোচনা করে তাদেরকে একটা সময় বেঁধে দিব যে আপনাদের কার্যকারিতা শুরু হয়েছে, আমরা এখানে মন্থর গতি দেখতে পাচ্ছি। ফ্যাসিস্ট পতনের 1 মাসের উপর সময় চলে গেছে, কিন্তু এখনো শহীদদের নামের তালিকা সম্পূর্ণ করেনি সরকার। এই বিলম্ব গ্রহণযোগ্য নয়। অনেকে আহত আছেন যারা সুচিকিৎসা পাচ্ছেন না।
নতুন করে সংবিধান লেখার দাবি জানিয়ে নেতারা বলেন এর জন্য প্রয়োজনীয় সব সহায়তা করবেন তারা। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তারা। আমরা মনে করি যে ৭১-এর যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। এটা একদলীয় একটা দলের বা বাকশালের ভিত্তিতে সংবিধানটা লেখা হয়েছিল। তাদের মাধ্যমেই যে জনরায় আসবে, সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে। গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে মাজার ও ধর্মীয় উপাসনালয়ে হামলা এবং মব জাস্টিস চলছে বলেও দাবি করে জাতীয় নাগরিক কমিটি। গণনায় আমরা খবর পাচ্ছি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এদিকে নয়াদিল্লি থেকে বিকেলে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথমবার বাংলাদেশ সফরে এলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে অংশ নেবে মার্কিন প্রতিনিধি দলটি। এদিন দুপুরে প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে একদল দুষ্কৃতিকারী বিভিন্ন জেলায় সুফি মাজারে হামলা চালিয়ে যাচ্ছে, যা সরকারের নজরে এসেছে। ধর্মীয় সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজার নিয়ে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং এগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলার ঘোষণাও দেয়া হয় বিজ্ঞপ্তিতে। মন্দির মাজার সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনায় ভাঙচুর, বিভিন্ন স্থানে নারীদের হেনস্থা সহ মব জাস্টিসের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় নগরীর ১৬শাহ স্টেশন চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, বিভিন্ন স্থানে নারীদের মোরাল পুলিশিংয়ের মাধ্যমে হেনস্থা করা হচ্ছে। এছাড়া যে যার ইচ্ছামতো মাজার মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা করছে, অথচ অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশব্যাপী এমন নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান বিক্ষুব্ধরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদাসির খান জ্যোতিকে আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গত রাত 3:30টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া শিক্ষার্থী রবিউস সানি শিপুকে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার পর তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 1 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে সাফি মুদাসির খান জ্যোতি সহ 10 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগরুল হোসেন এই আদেশ দিয়েছিলেন। পুলিশ প্রাথমিক তদন্তে এই আসামির এই ঘটনার সঙ্গে সংশিদার আসি বিদায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং এই রিমান্ডের পরেই আরো প্রমাণ পাওয়া যাবে এই আসামি কিভাবে ঘটনার সঙ্গে জড়িত, সেটা আরো প্রমাণ পাওয়া যাবে। উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এবং এটাই হচ্ছে তার অপরাধ। আরেকটা হচ্ছে যে ওনার 2 জন বন্ধু পুলিশ কর্মকর্তা এবং সেই 3টা কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যার ঘটনায় বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে। হামলাকারী সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে ওই হামলার ঘটনায় এখনও মামলা হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় শনিবার দুপুরে। আর বিকেলের দিকে হামলায় জড়িত সন্দেহে 2 জনকে আটকের তথ্য জানায় পুলিশ।
আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতের ঘটনায় শনিবার বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলা হয় শুক্রবার বিকেলে। সেখানে আহত হন সংগঠনটির কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। এ ঘটনায় বাকরুদ্ধ শওকত আলীর স্বজনরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান নেতাকর্মীরা। আমরাও চাই সুষ্ঠুভাবে যাতে ওদের বিচারটা হয়। ফাঁসির উপরে তার কোনো শাস্তি হতে পারে না, আমি সেটাই চাইব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আমাদের গোপালগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ আছে, এনারা বসেই সিদ্ধান্ত নেবেন। গোপালগঞ্জের বিএনপি নেতাদের দাবি, ঘুনাপাড়া ইউনিয়নের এক কমিশনার ও আওয়ামী লীগের স্থানীয় নেতার নেতৃত্বে হামলা হয়। আওয়ামী লীগের স্থানীয় নেতা, আওয়ামী লীগের স্থানীয় কমিশনার, যেটা আমি শুনেছি, তাদের নেতৃত্বে এই জায়গাটায় হামলাটা করে এবং এই ধরনের আমাদের হত্যা সহ এরকম আমাদের অসংখ্য নেতা এখানে আহত হয়ে আসছিল, তাদেরকে রেফার করে ঢাকা পাঠিয়ে হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলছেন, ফ্যাসিবাদের সহযোগীরা আত্মগোপন করেছেন গোপালগঞ্জে। তাদের নির্দেশেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যে সমস্ত সরকারি কর্মকর্তা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পলাতক আছেন, তারা অবস্থান করছেন। সাথে সাথে বাংলাদেশের গত 15 বছরে যারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীরা এখানে অবস্থান করছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে প্রকাশ্যে মারপিট ও হেনস্থা করার মামলায় অভিযুক্ত মূল হোতা ফারুকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ফেসবুকের ভাইরাল ভিডিও ফুটেজ দেখে শুক্রবার রাতে ফারুকুলকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে নারীকে লাঞ্ছনার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারা। কক্সবাজার সমুদ্র সৈকতে একজন নারীকে ঘিরে কিছু মানুষের উল্লাস। প্রকাশ্যে তাকে কান ধরে উঠবস করিয়ে ক্ষান্ত হননি এক যুবক। রীতিমতো লাঠি দিয়ে মারধরও করেন এই নারীকে। ফারুকুল ইসলাম নামে অভিযুক্ত যুবকের নেতৃত্বে একটি দল রাস্তায় আরো কয়েকজন নারীকে হেনস্থা করেন। গেল বুধবারের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ডিবি পুলিশ ফারুকুলকে আটক করে। এদিকে এভাবে নারী হেনস্থার বিষয়টি অমানবিক ও আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন পর্যটন উদ্যোক্তারা। নানান মানুষ, বহুরূপী মানুষ এখানে বেড়াতে আসে, তাদের অবকাশকালীন সময় কাটাতে আসে। এখানে তাদের সময় কাটাতে এসে যদি মাধ্যমিক শিকার হয় বা হয়গানের শিকার হয়, তাহলে পর্যটন শিল্পে একটা নেতিবাচক প্রভাব পড়বে আমরা মনে করি। নারীকে লাঞ্ছনার ঘটনাকে ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত ও ফৌজদারি অপরাধ বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। প্রশাসনিক ক্ষমতা বলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দোষীদের, কিন্তু এভাবে কোন নারীকে প্রকাশ্য দিবালোকে মারধর করা, এটা কোন রকম আইনের কাজ হতে পারে না। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে ফারুকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ফারুকুল ইসলাম ও নয়ন রুদ্র নামে দুজনের বিরুদ্ধে মামলা করেছে নির্যাতিতা নারী। কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে এখনও পানিবন্দী আশপাশের অন্তত ৮০টি গ্রামের মানুষ। এছাড়া পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এদিকে বৃষ্টি কমায় সৈকতে হাজারো পর্যটকের ঢল নেমেছে। বুধবার থেকে টানা বৃষ্টিতে বাড়তে শুরু করে মাতামুহুরী, বাঘখালী ও নাফ নদীর পানি। বৃহস্পতিবার রাতে পানি ঢুকে লোকালয়ে তলিয়ে যায় কক্সবাজার শহরের ৬০% এলাকা এবং আশেপাশের প্রায় ১০০ গ্রাম। শুক্রবার রাতে বৃষ্টি কমে আসায় নামতে শুরু করে পানি, তবে এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ। এছাড়া ফসলি জমি ও চিংড়ি ঘের ডুবে যাওয়ায় ক্ষতির সংখ্যায় স্থানীয়রা। আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, গাছপালা পড়ে, এমনকি যেত পরিমাণ পানি উঠছে খাদ্য পর্যন্ত রান্না করতে পারতেছি না। কিছু ঘর পানিবন্দী, আবার কিছু পানি নেমে গেছে বৃষ্টি কমার কারণে, এখন কাদা আছে ঘরের মধ্যে। তবে বৃষ্টি কমলেও কমেনি পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টায় প্রশাসন। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায়, বিভিন্ন প্লাবিত এলাকায় আমরা গিয়ে আমাদের যারা আশেপাশে আমাদের জনগণ যে বসতি আছে, আমরা তাদেরকে
তাদেরকে আমরা চাই তারা যাতে নিরাপদ আশ্রয়স্থানে সরে আসে। এদিকে শহরের পানি নামতে থাকায় স্বস্তিতে পর্যটকরা। বৃষ্টি উপভোগে সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক। পরিবেশ এখন যা আছে মোটামুটি অনেক সুন্দর। এই পরিবেশ সবসময় পাওয়া যায় না, আমাদের অনেক ভাগ্য যে এই পরিবেশটা পেয়েছি। এর আগে শুক্রবার আলাদা দুটি স্থানে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 6 জন মারা যায়। সাগরে ট্রলার ডুবে মৃত্যু হয় 2 জনের। এছাড়া স্রোতের টানে ভেসে যায় 1 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বঙ্গোপসাগরে ভাসতে থাকা 12 জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় একটি ট্রলার। তবে উদ্ধার জেলেদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাগর উত্তাল থাকায় FB পারমিতা 5 নামের ভারতীয় একটি ট্রলার বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে উপকূলে ফিরছিল। সে সময় কয়েকজনকে সাগরে ভেসে থাকতে দেখে উদ্ধার করে ভারতীয় জেলেরা। পরে তাদেরকে বাংলাদেশি জেলে হিসেবে শনাক্ত করা হয়। উদ্ধার জেলেদের দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থানায় হেফাজতে রাখা হয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক সমাবেশের পর ধীরে ধীরে খুলতে শুরু করেছে পোশাক কারখানা। তবে এখনও উৎপাদন বন্ধ রয়েছে 270টিতে। শনিবার বিজিএমইএ ভবনে আশুলিয়ার পোশাক কারখানাগুলোর চলমান সংকট নিয়ে আলোচনায় এই তথ্য জানান উদ্যোক্তারা। তৈরি পোশাক খাতের বিশৃঙ্খলার সাথে পরাজিত অপশক্তি জড়িত বলে মনে করেন ব্যবসায়ীরা। নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ না পেলে বাংলাদেশ তৈরি পোশাক খাতের ব্যবসায় পিছিয়ে পড়বে এমন আশঙ্কাও তাদের। এ সময় শ্রমিকদের নানা বঞ্চনার কথা তুলে ধরেন শ্রমিক ইউনিয়নের নেতারা। তারা শ্রমিকদের চাকরি নিরাপত্তা প্রদান, হাজিরা বোনাস ও টিফিন বিলে বৈষম্য কমানোর দাবি করেন। এছাড়া অনেক কারখানায় ট্রেড ইউনিয়ন করতে দেয়া হয় না বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা। আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নাই। আমরা সকাল থেকে কাজকর্ম করতেছি, কোনো নো প্রবলেম। কিছু মানে নেই, আবার মানছে সব, মানে 2-3টা মানে নেই। উৎপাদন ঘাটতিতে চাহিদার তুলনায় দেশে মাথাপিছু দুধের প্রাপ্যতা কম। এরই মধ্যে গোখাদ্যের অতিরিক্ত দামে অস্তিত্ব সংকটে পড়েছেন খামারিরা। দুধের উৎপাদন খরচ কমাতে উন্নত জাতের গাভী পালনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বছরে 5,000 কোটি টাকার গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি হয়। সরকারি নীতি সহায়তা পেলে তা কমানো সম্ভব। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে দেশে নিবন্ধিত গাভীর খামার ৬৯,৮৩৯টি। ৯৯% খামারেই গরুর সংখ্যা 20টির নিচে। রংপুর, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সহ দেশের বেশ কয়েকটি জেলায় এমন অনেক খামার গড়ে উঠেছে, যা প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সম্প্রতি গোখাদ্যের অতিরিক্ত দামে চ্যালেঞ্জের মুখে দুগ্ধ খামারিরা। দুধের তুলনায় খাদ্যের দামটা একটু বেশি। আমার মিনিটের দুধ বেচেছে 52-55 টাকা আসতেছে, তাতে তো আমার পোষায় না। দেশে গড়ে গাভী প্রতি দৈনিক দুধের উৎপাদন 6 লিটারের কম। ভারতে যা 15 থেকে 16 লিটার, যুক্তরাষ্ট্রে 50 লিটারের বেশি। গবেষকরা বলছেন, দুধের উৎপাদন বাড়লে লাভবান হবেন খামারিরা। এজন্য দেশের পরিবেশে সহনশীল উন্নত জাতের গাভী পালন উৎসাহিত করতে হবে, কমাতে হবে দানাদার খাবারের ওপর নির্ভরতা। দেশীয় যে জেনেটিক রিসোর্স আছে সেগুলো, যেগুলো হাইল্ডিং যে জেনেটিক রিসোর্স গুলো আছে, এবং সিন্ধি সাইওয়ালের দিকেও নজর দিতে হবে। বিফোর পাস্টুরেশন এবং আফটার পাস্টুরেশন অ্যানিমেলের যে সময় নেগেটিভ এনার্জি ব্যালেন্স হয়, এই সময় আপনাকে স্পেশাল রেশন সাপ্লাই দিতে হবে। গত অর্থ বছরে প্রায় 1,59,00,000 মেট্রিক টন তরল দুধের চাহিদার বিপরীতে উৎপাদন হয় 1.5 কোটি মেট্রিক টন। 5 বছরে উৎপাদন 1.5 গুণ হলেও গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্যের আমদানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় $400 মিলিয়ন। আর 6 বছরে দেশের বাজারে তরল দুধের দাম বেড়েছে 50% পর্যন্ত। কোল্ড চেইনের ভেহিক্যাল রিকোয়ারমেন্ট আছে, এটার উপর যদি ডিউটি কমানো হয়, পাশাপাশি অ্যাসেপ্টিক প্যাকেজিংয়ের ডিউটি যদি আরও কমানো হয়, তাহলে আমরা আরও সহজ লভ্য এবং কম খরচের ভিতরে দুধটাকে কিন্তু মার্কেটিং করতে পারবো। ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় উৎপাদন বাড়াতে দুগ্ধ খামার স্থাপনে সহজ শর্তে ঋণ কর্মসূচি বাড়ানোর তাগিদ শিল্প সংশ্লিষ্টদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিগগিরই চালু হতে যাচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। একই সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চলাচলের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি আরও জানান, গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো রেল স্টেশন মেরামতের কাজ শুরু হয়। প্রতিনিয়ত নানা কারিগরি দিক পরীক্ষা করা হচ্ছে। আর শুক্রবার মেট্রো রেল চলাচল শুরু করার জন্য জনবলও চূড়ান্ত করা হয়েছে। তবে মিরপুর 10 স্টেশন চালু করতে আরও কিছু সময় লাগবে। বুধবার সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা থেকে সরে এলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এবার নিয়ে টানা পঞ্চমবার সভাপতি হওয়ার সম্ভাবনা ছিল তার। সালাউদ্দিনের 16 বছরের দায়িত্বে বাংলাদেশের ফুটবল এগিয়েছে নাকি পিছিয়েছে সেই বিতর্ক থেকেই গেল। 26শে অক্টোবরই হবে বাফুফের নির্বাচন। এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে বীরের বেশে, কিন্তু বেরিয়ে যাচ্ছেন ব্যর্থতা আর সমালোচনার বোঝা কাঁধে নিয়ে। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হতে পারেন কাজী সালাউদ্দিন, কিন্তু বাফুফের সভাপতি হিসেবে পাশমার্ক পেলেন কি? তার বিরুদ্ধে আগেও আন্দোলন হয়েছে, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারেরটা জোরালো। এমন অবস্থায় আড়ালে থেকেই পঞ্চমবার নির্বাচনের ঘোষণা দিয়েও মাঠ গরম করেন। শনিবার দুপুরে নাটকীয়ভাবে সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা। ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ না করলেই হতো, সেখানে এত আগে ঘোষণা কেন? সেই প্রশ্নের জবাবও দিতে হলো। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছিলাম। আমি আগে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে, কারো কোনো কনফিউশন না থাকে, কারো কোনো আপনারা দেখতেছেন অনেক কিছু কনফিউশন না থাকে। এই জন্য ফিফার কাছে 26 অক্টোবরের নির্বাচনের তারিখ পেছানোর আবেদন করেও কাজ হয়নি। 16 বছর পর নতুন নেতৃত্ব পাবে বাফুফে, সেখানে জোরালো অবস্থান এখন সহসভাপতি ইমরুল হাসানের। এমন পরিস্থিতিতে সভাপতি সরে যাওয়ার ইস্যুতে তাকে দিতে হলো জবাব। সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যে উনি দেশের ফুটবলের জন্য অনেক কিছু করেছেন, ওনার হয়তো মনে হয়েছে বিশ্রাম দরকার, সেই জন্য হয়তো উনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। বিদায় বেলায় বাংলাদেশ সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হওয়ায় খানিকটা তৃপ্ত তিনি। দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন বিদায়ী সভাপতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরও উন্নতি হয়। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।